বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার ইউ উইল গেট থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকের আলোচনায় কমপ্লেক্স টু কীভাবে সিম্পলি পরিবর্তন করা যায় এই টপিক নিয়ে আলোচনার এই পর্বে। সো কলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজির জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন। কারণ আমরাই বাংলাদেশে প্রথম সম্পূর্ণ বই ডিজিটালাইজড ওয়েতে বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি একটা বইয়ের সাথে শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের বইয়ের প্রত্যেকটা টপিকে আপনি কিউআর কোড পাবেন। যেমন দেখেন এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এটা হচ্ছে ডামি কিউআর কোড। আপনি এইটা স্ক্যান করলে কিন্তু আমাকে পাবেন না, বাট আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটাতে যখন আপনি কিনবেন, বইটা সংগ্রহ করবেন, ওইখানে আপনি কোনো টপিক বুঝতে না পারলে কিংবা বুঝতে প্রবলেম হলে সঙ্গে সঙ্গে পাশের দেওয়া কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমরা হাজির হয়ে যাব আপনার সমস্যার সমাধান করার জন্য। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাংলাদেশ স্টুডেন্ট সবচেয়ে জটিল মনে করে থাকে, বাট যে সমস্ত কলেজার ভাই বোন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন তাদের কাছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সবচেয়ে সহজ গ্রামার বলে পরিচিতি পেয়ে যাবে। কারণ আমি পার্সোনালি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা সেইভাবেই সাজিয়ে গুছিয়ে লিখেছি। আমার গত 13 বছরের যে এক্সপিরিয়েন্স, অফলাইন প্লাস অনলাইন মিলে কয়েক লক্ষ স্টুডেন্টস পড়ানোর যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পেরেছি যে বাজারে প্রচলিত বইয়ে যেভাবে রুলসগুলো দেওয়া, এটা আসলেও জটিল। আমার নিজের কাছে বুঝতে অনেক বেশি প্রবলেম হয়। সো আমার কলেজের ভাই বোনরা তো অনেক বেশি প্রবলেম ফেস করবে, এটাই স্বাভাবিক। সেই চিন্তা থেকে আমি আমার নিজস্ব পদ্ধতিতে দেখেন এই যে কমপ্লেক্স কম্পাউন্ড একটা সিস্টেমেটিক ওয়েতে লিখে দিছি যেন আপনি সহজেই বুঝতে পারেন। আর আপনি যদি এগুলো পড়েন, কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না, কোনো বড় ভাইয়ের সহযোগিতা লাগবে না, আপনি নিজেই এই জাতীয় যত প্রশ্ন থাকবে আপনি সলিউশন করতে পারবেন। সো কলেজার ভাই বোন আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই। রুল নাম্বার 1, কমপ্লেক্স টু সিম্পল। ওয়েন যুক্ত দুটি সেন্টেন্সের সাবজেক্ট সেম হলে, সম্পর্কটা কিন্তু এখানে ওয়েন যুক্ত দুটি সাবজেক্টের বলছে, ওয়েন যুক্ত দুটি বাক্যের সাবজেক্ট সেম হলে, বাক্য থাকতে হবে ওয়েন যুক্ত, দুইটা বাক্য থাকতে হবে, সাবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তু থাকতে হবে। তাহলে কিভাবে পরিবর্তন করব? সাব ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস মেইন ক্লজ লিখে দিলেই আনসার হয়ে যাবে। এখানে যেমন এক্সাম্পলের মাধ্যমে আমরা এগুলো ক্লিয়ার করে নেব ইনশাল্লাহ। দেখেন 1 নম্বর এক্সাম্পল নাম্বার 1, when Ayan saw a snake he got scared. When Ayan saw a snake he got scared. এই যে দেখেন আয়ান saw a snake, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে এইটা, আর হি গট স্কেয়ার্ড এটা হচ্ছে মেইন ক্লজ। মনে রাখেন ক্লজ 3 ধরনের হয়ে থাকে। সাবঅর্ডিনেট ক্লজ যার নাম যার নাম মেইন ক্লজ, তারই নাম প্রিন্সিপাল ক্লজ, ওকে। অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটাই। আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বুঝবো কীভাবে? এটা বোঝার উপায় হচ্ছে যে সমস্ত ক্লজের পূর্বে ওয়েন, অ্যাজ, সিন্স, দো, অলদো, অ্যাজ, বিকজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপরে হচ্ছে ইফ, সো দ্যাট, সো দ্যাট, রিলেটিভ প্রোনাউন, এই সমস্ত জিনিসগুলো থাকবে, এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন দেখেন এখানে আয়ান স আ স্নেক, এখানে আয়ানের এখানে ওয়েন শব্দটা আয়ান স আ স্নেক এই বাক্যের পূর্বে থাকার কারণে আয়ান স আ স্নেক এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা বলছে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আয়ান স আ স্নেক, এনে ভার্ব কোনটা? স।
অ্যান্ড সর সাথে তো আইএনজি যোগ করা যায় না, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে হয়। এজন্য স থেকে সি হয়, সি সাথে সিং, সিং আ স্নেক কমা, এবার হি বলতে কার কথা বলছে, কলিজার ভাই বোন আয়ানের কথা বলছে। একটা বাক্যের ক্ষেত্রে সবসময় নাউন ব্যবহার করতে হয়, এই জন্য আয়ান গট স্কেয়ার্ড। এক্সাম্পল নাম্বার 2, দ্য ওম্যান ক্রাইড আউট ওয়েন শি গট দ্য স্যাড নিউজ। দ্য ওম্যান ক্রাইড আউট, মহিলাটা চিৎকার করে উঠল, ওয়েন যখন, শি গট দ্য স্যাড নিউজ, সে এই দুঃসংবাদটা পেল। তার মানে দ্য ওম্যান ক্রাইড আউট এটা হচ্ছে মেইন ক্লজ, ওয়েন শি গট দ্য স্কেয়ার্ড, ওয়েন শি ওয়েন শি গট দ্য স্যাড নিউজ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন? এই যে ওয়েন শব্দটা, এই ওয়েন শব্দটা শি গট দ্য স্যাড নিউজ এইটার পূর্বে আছে, যে বাক্যের পূর্বে থাকে ওটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে সিম্পল করার সময় সাবঅর্ডিনেট ক্লজের সাথে আইএনজি যোগ করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব কোনটা? গট, এর সাথে আইএনজি যোগ করলে গেটিং, গেটিং দ্য স্যাড নিউজ কমা দ্য ওম্যান ক্রাইড আউট, প্রিন্সিপাল ক্লজ লিখে দেবো, আনসার হয়ে যাবে। তবে কেউ যদি এটাও লেখেন দ্য ওম্যান ক্রাইড আউট গেটিং দ্য স্যাড নিউজ, তাই হবে, তবে সাবঅর্ডিনেট ক্লজের ফ্রেজটা আগে লেখা উত্তম। I congratulated him when I heard his brilliant success. মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে কি যোগ করতে হয়? আইএনজি। তাহলে হিয়ার্ড আছে, এর সাথে আইএনজি যোগ করলে হিয়ারিং, বলছে হিয়ারিং হিজ ব্রিলিয়ান্ট সাকসেস কমা I congratulated him. Last but not the least, when Mubin came back home, he saw his mother sleeping. আচ্ছা, when Mubin came back home, he saw his mother sleeping. এই বাক্যটাকে কতভাবে লেখা যায় একটা বেশি করে লিখে দিছি যেন আপনি একটাকে সব বুঝতে পারেন। এখন এটা হচ্ছে মুবিন কেম ব্যাক হোম, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজে দেখেন এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এইখানে সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে আমাকে যেটা নিতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেওয়া আছে কেম, এর সাথে আইএনজি যোগ করলে কামিং হয়ে যায়। তাহলে কামিং ব্যাক হোম কমা, এই হি বলতে কার কথা বলছে? মুবিনের কথা। তাহলে মুবিন স হিজ মাদার স্লিপিং, এটা একটা পদ্ধতি। অথবা আফটার অতিরিক্ত কোনো প্রিপোজিশন আপনি অর্থ অনুযায়ী যোগ করতে পারেন। আফটার কামিং ব্যাক হোম, বলছে আফটার কামিং ব্যাক হোম মুবিন স হিজ মাদার স্লিপিং। নোট, সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্বের পূর্বে অর্থ অনুসারে প্রিপোজিশন ব্যবহার করা যায়। এই যে কামিং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এর পূর্বে অর্থ অনুযায়ী বলছে আফটার কামিং ব্যাক হোম, বাসায় ফেরার পর মুবিন স হিজ মাদার কুকিং, মুবিন স হিজ মাদার স্লিপিং, মুবিন তার মাকে মানে ঘুমাতে দেখলো। এই ছিল হচ্ছে আনসার। আচ্ছা, এবার যদি আমরা পরেরটাতে যাই, অর্থাৎ 2 নম্বর রুলসে বলছে ওয়েন যুক্ত দুটি সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন হলে, বাক্য থাকবে ওয়েন যুক্ত দুটি সেন্টেন্স কিন্তু সাবজেক্ট ভিন্ন। এখন পড়লাম একরকম, তাহলে হচ্ছে ভিন্ন। সাব ক্লজের সাবজেক্ট অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট লিখতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এক্সটেনশন, তারপরে প্রিন্সিপাল অথবা মেইন ক্লজ, এটা লিখে দিলে আনসার হয়ে যাবে। যেমন when the ceremony was over the guest went away, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সেরেমনি আর এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গেস্টস। তো সেরেমনি আর গেস্ট তো একটা সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট ভিন্ন, বাক্য দুইটা আছে, মিলে গেছে। এখন সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আগে লিখতে হবে, ওয়েন যুক্ত বাক্য সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এটা হচ্ছে দ্য সেরেমনি, আমি লিখবো দ্য সেরেমনি, লিখলাম দ্য সেরেমনি। এরপরে ভার্ব আছে অজ, এর সাথে আমরা জানি টু বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা বিং হয়ে যায়, এই জন্য দ্য সেরেমনি বিং ওভার কমা তারপর দ্য গেস্টস ওয়েন্ট অ্যাওয়ে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দে লেফট দ্য প্লেস ওয়েন দ্য সান হ্যাড সেট, তাহলে দ্য সান হ্যাড সেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন? এর পূর্বে ওয়েন ব্যবহার করতে হয়েছে, এজন্য। এরপর কি ব্যবহার করতে হয়েছে? ওয়েন ব্যবহার করতে হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমাদের দায়িত্ব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটাকে আগে লেখা। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট কি? দ্য সান, আমি লিখবো দ্য সান। ওকে, এরপরে বলছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, হ্যাড আছে, এর সাথে আইএনজি যোগ করলে হ্যাভিং, দ্য সান হ্যাভিং সেট, ভালো কথা। এরপরে কমা দেবো, আমরা কি ব্যবহার করতে হয়? কমা ব্যবহার করতে হয়। তারপর বলছে প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই, কি লেখা আছে? দেই লেফট দ্য প্লেস, তা লিখবো দেই লেফট দ্য প্লেস। এই ছিল হচ্ছে সাবজেক্ট ভিন্ন হলে সূত্র। আচ্ছা, 3 নাম্বার, ওয়েন যুক্ত বাক্য দ্বারা বয়স বোঝালে, ওয়েন যুক্ত বাক্য দ্বারা কি বোঝালে? বয়স বোঝালে বাক্যের শুরুতে অ্যাট দ্য এইজ অফ লিখতে হবে, বাক্যের শুরুতে কি লিখতে হবে? অ্যাট দ্য এইজ অফ, তারপরে বয়স লিখতে হবে, এরপরে প্রিন্সিপাল ক্লজ যা আছে লিখে দেব, আনসার হয়ে যাবে। সাব ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা তো জানি। ওয়েন যখন আজান ওয়াজ অনলি 6 হি স্টার্টেড টু গো টু স্কুল, যখন আজানের বয়স 6 ছিল সে স্কুলে যাওয়া শুরু করলো। তাহলে
এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ আজান, এই আজানযুক্ত যেটা বাক্য অর্থাৎ আজান ওয়াজ অনলি 6, এই বাক্যের পূর্বে ওয়েন আছে, এটাকে বলা হয় ক্লজ মার্কার, এজন্য এটাকে বলা হবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, আর হি স্টার্টেড টু গো টু স্কুল, এটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। এখন বাক্যের শুরুতে যেহেতু এটা 6 দ্বারা বয়স বোঝানো হয়েছে, তাহলে আনসার লিখতে হবে অ্যাট দ্য এজ অফ অনলি 6, অ্যাট দ্য এজ অফ অনলি 6, কমা, তারপরে প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই লিখবো। হি বলতে কার কথা বলছে এখানে? আজানের কথা বলছে, এই যে হির জায়গায় শুধু আজান লিখে দেবো। আজান started to go to school. Example number 2. Jerry came to the orphanage when he was only 4. Jerry came to the orphanage when he was only 4. তাহলে when he was only 4, he was only 4, এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা পূর্বে when আছে। আচ্ছা, আর Jerry came to the orphanage, এটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ। ভালো কথা। তাহলে Jerry came to the orphanage when he was only 4, তাহলে only 4 দ্বারা তার বয়স বোঝানো হয়েছে। তার বাক্যের শুরুতে লিখবো at the age of, তাহলে আমরা লিখলাম at the age of only 4, only আছে only, 4 আছে 4, at the age of only 4, কমা, তারপরে প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই, Jerry came to the orphanage, অথবা প্রিন্সিপাল ক্লজ প্রথমে লিখে ফ্রেজটা পরে লিখলেও হবে। আনসার লিখতে পারবেন Jerry came to the orphanage at the age of only 4। আচ্ছা, এবার আমরা রুল নাম্বার 4 এ চলে যাব। রুল নাম্বার 4 এ বলা হয়েছে when যুক্ত বাক্য দ্বারা সময় বা ঋতুর নাম বোঝালে, when যুক্ত বাক্য দ্বারা সময় অথবা ঋতুর নাম বোঝালে সিম্পল কিভাবে করব? বাক্যের শুরুতে অ্যাট অথবা ইন, প্রিপোজিশন অ্যাট অথবা ইন, সময় অথবা ঋতুর নাম, সময় থাকলে সময় অথবা ঋতু থাকলে ঋতুর নাম, প্রিন্সিপাল ক্লজ যা আছে লিখে দেবো, আনসার হয়ে যাবে when it is winter the poor people suffer much for want of warm clothes। আচ্ছা, তাহলে when যুক্ত বাক্য এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি অংশ প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে when it is winter, ঋতুর নাম, ঋতুর নামের পূর্বে ইন ব্যবহার করতে হবে, আর ছোট সময়ের পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়। তাহলে লিখবো বাক্যের শুরুতে ইন লিখবো, লিখলাম ইন। এরপরে বলছে সময় অথবা ঋতুর নাম, এখানে তো সময় দেওয়া নাই, ঋতুর নাম আছে, উইন্টার আছে, উইন্টার বলছে ইন উইন্টার, তারপরে প্রিন্সিপাল ক্লজ দ্য পুয়ার পিপল সাফার মাচ ফর ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লথস। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 2, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ওয়েন ইট ওয়াজ 1971, এটার দ্বারা কি when it was 1971, তাহলে এটা বড় সময়, ইন ব্যবহার করতে হবে। ইন 1971 বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অথবা প্রিন্সিপাল ক্লজটা আগে লেখা যাবে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট in 1971। আচ্ছা, when it is 7 o'clock I take my breakfast, when it is 7 o'clock I take my breakfast, when যুক্ত বাক্য এটা সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, সাবঅর্ডিনেট ক্লজটাকে ফ্রেজ বানাইতে হবে। এটা ছোট সময়, এজন্য লিখবো at 7 o'clock, কি লিখবো? at 7 o'clock I take my breakfast, or I take my breakfast at 7 o'clock। এই ছিল হচ্ছে কলেজার ভাই বোন মানে 4 নাম্বার রুলস। এবার আসবো আমরা 5 নাম্বারে। কোথায় আসবো? 5 নাম্বারে আসবো অ্যাজ বা সিন্স দ্বারা যুক্ত বাক্য দ্বারা কারণ, অ্যাজ অথবা সিন্স যুক্ত বাক্য দ্বারা কারণ বুঝালে এই যে দেখেন কলেজার ভাই বোন, এই 4 ভাবে আনসার লেখা যায়। আপনি এই 4 ভাবের যে কোনো একভাবে আপনি আনসারটা লিখতে পারবেন। তার মানে ইট ডিপেন্ডস, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। বাট একটা জিনিস মনে রাখবেন, যেটা সহজ, প্রাণবন্ত এবং ভেরি কমন, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, বাক্যের সাথে বিকজ অফ লিখতে হবে। কি লিখতে হবে? বিকজ অফ। তবে ডিউ টু লিখলেও হয়, এখানে দেই নেই, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বিকজ অফ আছে, তবে ডিউ টু লিখলেও সমস্যা নাই। বিকজ অফ প্লাস সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন মেইন ক্লজ, অথবা বিকজ অফ প্লাস প্রদত্ত সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস মেইন ক্লজ, অথবা বিকজ অফ প্লাস প্রদত্ত সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহৃত অ্যাডজেক্টিভের নাউন ফর্ম প্লাস মেইন ক্লজ, অথবা বিকজ অফ প্লাস সাবঅর্ডিনেট ক্লজে প্রদত্ত অ্যাডজেক্টিভের নাউন ফর্ম প্লাস মেইন ক্লজ। বিকজ অফ এর পরিবর্তে ডিউ টু ব্যবহৃত হতে পারে, এটা আমরা নোট দিয়ে দিছি। নোট টু, সাব বলতে সাবজেক্ট,
সাব ক্লজ বলতে সাবঅর্ডিনেট ক্লজ, এক্সট বলতে এক্সটেনশন। এক্সাম্পলের মাধ্যমে এইটা আমরা ক্লিয়ার করে নেব একটা আনসার। প্রথম বাক্যটাই দিছে দেখেন, সিন্স সামিরা ওয়াজ বিজি শি কুড নট জয়েন উইথ আস। দেখেন সিন্স সামিরা ওয়াজ বিজি, যেহেতু সামিরা ব্যস্ত ছিল, শি কুডেন্ট জয়েন উইথ আস, তিনি আমাদের সাথে যোগদান করতে পারলেন না। তাহলে সামিরা আমাদের সাথে যোগদান করতে পারেন নাই, কেন? কারণ নাই, সিন্স যুক্ত বাক্য, এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর পরেরটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রথম রুলস হচ্ছে প্রথম বিকজ অফ লিখতে হবে, লিখলাম বিকজ অফ, কি লিখতে হবে? বিকজ অফ। এরপরে বলছে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এর ভার্ব কি? ওয়াজ। টু বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে বিং হয়ে যায়। তাহলে বিকজ অফ বিং বিজি সামিরা কুড নট জয়েন উইথ আস। অথবা দ্বিতীয় রুলসে বলছে বিকজ অফ এর পরে প্রদত্ত সাবজেক্টের পসেসিভ ফর্ম, তাহলে বিকজ অফ লিখছি, এরপরে সাবজেক্ট আছে সামিরা, ফিমেল, তাহলে এর পসেসিভ ফর্ম হচ্ছে হার, আর যদি মেল হইতো ওর পসেসিভ ফর্ম হিজ হইতো। বিকজ অফ হার বিং বিজি, ভার্বের সাথে আইএনজি যোগ করব, বিং বিজি সামিরা কুডন্ট জয়েন উইথ আস। এবার পরের রুলসটাতে দেখেন, প্রথমে লিখতে বলছে বিকজ অফ, লিখলাম, এরপরে বলছে প্রদত্ত সাবজেক্টের পসেসিভ ফর্ম, প্রদত্ত সাবজেক্ট সামিরা, এর পসেসিভ ফর্ম হচ্ছে হার, লিখলাম। তারপরে বলছে যে সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহৃত অ্যাডজেক্টিভের নাউন ফর্ম। তো এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে বিজি, অ্যাডজেক্টিভ কি দেওয়া আছে? বিজি, এর নাউন ফর্ম হচ্ছে বিজিনেস, অর্থাৎ বিকজ অফ হার বিজিনেস কমা সামিরা কুডন্ট জয়েন উইথ আস, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে কোনো পরিবর্তন নাই। লাস্ট ওয়ান, প্রথমে বিকজ অফ লিখতে হবে বাধ্যতামূলকভাবে, লিখলাম বিকজ অফ, এরপরে বলছে প্রদত্ত সাবঅর্ডিনেট ক্লজের ব্যবহৃত অ্যাডজেক্টিভের নাউন ফর্ম, ব্যবহৃত অ্যাডজেক্টিভ কি? বিজি, এর নাউন ফর্ম কি? বিজিনেস। বিকজ অফ বিজিনেস সামিরা কুডন্ট জয়েন উইথ আস, এই ছিল হচ্ছে সিন্স যুক্ত বাক্যের আনসার। এবার যদি আমরা দো অলদো যুক্ত বাক্যের কথা চিন্তা করি, এটাও ওই 4 রকম ভাবে আনসার লেখা যায়, যেটা সিন্স যুক্ত বাক্যে দেখাইছি একইভাবে, বাট আমি একটা একভাবে লিখে দিছি, এইটাই ফলো করেন, বাট জানা থাকবে। দো বা অলদো যুক্ত বাক্য থাকলে ইনস্পাইড অফ বা ডেসপাইট প্লাস সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস মেইন ক্লজ। যেমন দো দ্য বয় স্টাডিড হার্ড হি ডিড নট মেক আ গুড রেজাল্ট। দো দ্য বয় স্টাডিড হার্ড হি ডিড নট মেক আ গুড রেজাল্ট। দেখেন বাক্যের শুরুতে ইনস্পাইড অফ অথবা ডেসপাইট, আমি কি লিখছি? ইনস্পাইড অফ, কি লিখছি আমি? ইনস্পাইড অফ, লিখলাম ইনস্পাইড অফ। এরপরে প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব, সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব কি? স্টাডি, এর সাথে আইএনজি যোগ করে স্টাডিং। ইনস্পাইড অফ স্টাডিং হার্ড দ্য বয় ডিড নট মেক আ গুড রেজাল্ট। এই হি বলতে কার কথা বলা হয়েছে? দ্য বয়। কার কথা বলা হয়েছে? হি বলতে দ্য বয়ের কথা বলা হয়েছে, যেহেতু অতএব এই হি পরিবর্তে দ্য বয়, অর্থাৎ একটা বাক্যের ক্ষেত্রে সবসময় নাউনকে প্রাধান্য দিতে হয়। ইনস্পাইড অফ স্টাডিং হার্ড দ্য বয় ডিডন্ট মেক আ গুড রেজাল্ট। এবার যদি আমরা 7 নম্বর রুলসে যাই, ইফ যুক্ত হ্যাবোধক বাক্য সাবজেক্ট যদি সেম হলে, ইফ যুক্ত হ্যাবোধক বাক্যের সাবজেক্ট সেম হলে প্রথমে লিখতে হবে প্রিপজিশন বাই, কি লিখতে হবে? প্রিপজিশন বাই লিখতে হবে, সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন মেইন ক্লজ। যেমন ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল গেট এ প্লাস। তাহলে এই বাক্যের সাবজেক্ট ইউ, এ বাক্যের সাবজেক্ট ইউ, একই সাবজেক্ট সেম, ইফ যুক্ত বাক্য হ্যাবোধক আছে। আর ইফ যুক্ত যে বাক্য এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, বাকিটা মেইন ক্লজ। প্রথমে আমাকে বাই লিখতে বলছে, আমি বাই লিখলাম। সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলছে, তো করে যা ভাই বোন, আমি তো সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা চিনি, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা, এর ভার্ব কি? স্টাডি, এর সাথে আইএনজি যোগ করলে স্টাডিং হয়। বাই স্টাডিং অ্যাটেন্টিভলি কমা ইউ উইল গেট এ প্লাস। আচ্ছা, নাম্বার 2, ইউ উইল বি হেলদি ইফ ইউ ফলো দ্য হেলথ রুলস। এইটা হচ্ছে বাক্য, তাহলে ইউ উইল বি হেলদি এটা হচ্ছে মেইন ক্লজ, আর ইফ ইউ ফলো দ্য হেলথ রুলস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ ইউ ফলো দ্য হেলথ রুলস এর পূর্বে ইফ লেখা আছে, যে বাক্যের পূর্বে ক্লজ মার্কার থাকবে তাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমার দায়িত্ব প্রথমে বাই লেখা, আমি লিখলাম বাই, ভালো কথা। এরপরে বলছে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের সাথে আইএনজি, সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব আছে ফলো, এর সাথে আইএনজি যোগ করলে ফলোইং। বাই ফলোইং দ্য হেলথ রুলস কমা ইউ উইল বি হেলদি, অথবা প্রিন্সিপাল ক্লজ প্রথমে লেখা যায় ইউ উইল বি হেলদি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এরপরে প্রিপজিশন একটা বাই, লিখলাম বাই, তারপরে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ফলোইং দ্য হেলথ রুলস, ইউ উইল বি হেলদি বাই ফলোইং দ্য হেলথ রুলস। এই ছিল হচ্ছে
7 নাম্বার রুলসের আলোচনা। ইফ যুক্ত বাক্য যদি হ্যাঁ বোধক মানে ইফ যুক্ত হ্যাঁ বোধক বাক্যে সাবজেক্ট ভিন্ন হলে, ইফ যুক্ত বাক্য থাকবে সাবজেক্ট একরকম থাকবে না, ভিন্ন হলে কি হবে? ইন কেস অফ বাক্যে কি লিখতে হবে? বাইয়ের পরিবর্তে লিখতে হবে ইন কেস অফ। কি লিখতে হবে? ইন কেস অফ প্লাস সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস সাব ক্লজের ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন মেইন ক্লজ। যেমন ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো, তার মানে ইফ ইউ কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আই উইল গো এটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, তার মানে ভিন্ন। সাবজেক্ট কি হয়ে গেল? ভিন্ন। বাক্য শুরুতে আমাকে কি লিখতে হবে? ইন কেস অফ। একই রকম থাকলে বাই লিখতে হয়, কিন্তু ভিন্ন হলে ইন কেস অফ, লিখলাম ইন কেস অফ। এরপর বলছে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পসেসিভ ফর্ম। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ইউ কাম, এর সাবজেক্ট কি? ইউ, এর পসেসিভ ফর্মটা হচ্ছে ইয়োর। মনে রাখেন এর পসেসিভ ফর্ম কি? ইউর। তার মানে ইন কেস অফ ইয়োর। এরপরে বলছে প্রদত্ত ভার্বের সাথে আইএনজি, সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে? কাম, এর সাথে আইএনজি হলো কামিং। ইন কেস অফ ইয়োর কামিং, কমা আই উইল গো। আচ্ছা, রুল নাম্বার 9-এ চলে যাব। আচ্ছা, ইফ যুক্ত নাবোধক বা আনলেস যুক্ত বাক্য থাকলে, অর্থাৎ ইফ যুক্ত নাবোধক, ইফ যুক্ত বাক্য নাবোধক বা আনলেস যুক্ত বাক্য থাকলে, তার মানে এখানে ইফ যুক্ত বাক্য নাবোধক বা আনলেস যুক্ত বাক্য থাকলে উইদাউট, বাক্যের শুরুতে প্রিপোজিশন উইদাউট, সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন মেইন ক্লজ। যেমন ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে ইউ ডু নট ওয়ার্ক হার্ড এই বাক্যের পূর্বে ইফ বসে, এই জন্য এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ এটাকে বলবো মেইন ক্লজ। তাহলে আমি যখন আনসার লিখবো প্রথমে উইদাউট, কি লিখবো? উইদাউট, লিখলাম উইদাউট। সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি, তো সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব হচ্ছে ওয়ার্ক, অক্সিলারি ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করা যাবে না, মেইন ভার্ব ওয়ার্ক আছে, এর সাথে আইএনজি লিখলে ওয়ার্কিং, হার্ড আছে হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড, কমা ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। লাস্ট ওয়ান এক্সাম্পল, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। যদি না, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে ইউ রিড অ্যাটেন্টিভলি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এর পূর্বে ক্লজ মার্কার আছে। আর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম এটা হচ্ছে মেইন ক্লজ। বাক্যের শুরুতে উইদাউট, লিখলাম উইদাউট। আচ্ছা, এরপরে প্রদত্ত সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি, ভার্ব আছে রিড, রিডিং, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, কমা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। অথবা কেউ যদি মেইন ক্লজ প্রথমে লেখেন তাতেও ভুল নাই, কেউ যদি লেখেন ইউ উইল মেক আ গুড, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, মানে বলছে উইদাউট, বলছে স্টাডিং অ্যাটেন্টিভলি, ইউ উইল ফেল দ্য এক্সাম উইদাউট স্টাডিং অথবা উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি। আচ্ছা, এইবার যদি আমরা 10 নম্বর রুলসে যাই, সো দ্যাট যুক্ত বাক্য থাকলে, অর্থাৎ কমপ্লেক্সে যদি সো দ্যাট যুক্ত বাক্য থাকে, প্রথমে মেইন ক্লজ কি লিখতে হবে? প্রথমে আমাদের মেইন ক্লজ লিখতে হবে, তারপরে সো দ্যাটের পরিবর্তে টু লিখতে হবে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব 1 থেকে শেষ পর্যন্ত লিখে দেব, আনসার হয়ে যাবে। মুবিন উইল ডু হিজ বেস্ট সো দ্যাট হি উইল গেট এ প্লাস, এটা মেইন ক্লজ। তাহলে আমাকে মেইন ক্লজ আগে লিখতে হবে, লিখবো মুবিন উইল ডু হিজ বেস্ট, মুবিন উইল ডু হিজ বেস্ট। এরপরে সো দ্যাটের পরিবর্তে টু লিখতে বলছে, দেখেন আমি সো দ্যাটকে বাদ দিয়ে টু লিখলাম। তারপরে বলছে যে ক্লজ বলছে সাবঅর্ডিনেট ক্লজের V1 থেকে শেষ পর্যন্ত, তাহলে সো দ্যাটের পরের অংশকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এখানে V1 হচ্ছে গেট, এর শেষ পর্যন্ত যা আছে তাই গেট এ প্লাস, অর্থাৎ মুবিন উইল ডু হিজ বেস্ট টু গেট এ প্লাস। এক্সাম্পল নাম্বার 2, দ্য স্টুডেন্টস রিড নিউজ পেপার সো দ্যাট দে ক্যান নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তার মানে দ্য স্টুডেন্টস রিড নিউজ পেপার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দে ক্যান নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এর পূর্বে সো দ্যাট আছে। আচ্ছা, প্রথমে আমাদের দায়িত্ব হচ্ছে প্রিন্সিপাল ক্লজ লেখা, দ্য স্টুডেন্টস রিড নিউজ পেপার। আচ্ছা, সো দ্যাটের পরিবর্তে টু অথবা ইন অর্ডার টু লেখা যায়, টু অথবা ইন অর্ডার টু। আচ্ছা, দ্য স্টুডেন্টস রিড নিউজ পেপার টু আর ইন অর্ডার টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত হচ্ছে মেইন ভার্ব, নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। ওকে, এরপরে সো ডট ডট দ্যাট যুক্ত বাক্য থাকলে মেইন ক্লজ যা আছে তাই লিখতে হবে, লিখলাম মেইন ক্লজ যা আছে তাই লিখতে হবে। আমরা লিখব সো এর পরিবর্তে টু, দ্যাটের পরিবর্তে টু, অর্থাৎ ইনফিনিটিভ টু, প্লাস সাবঅর্ডিনেট ক্লজে V1 থেকে শেষ পর্যন্ত, সহজ।
দ্য ওল্ড ওম্যান ওয়াজ সো উইক দ্যাট শি কুড নট ওয়াক প্রপারলি। তাহলে আমরা প্রথমে প্রিন্সিপাল ক্লজ লিখব। দ্য ওল্ড ওম্যান ওয়াজ, এটা যা আছে তাই। দ্য ওল্ড ওম্যান ওয়াজ, সো এর পরিবর্তে টু লিখব। দ্য ওল্ড ওম্যান ওয়াজ টু। আচ্ছা, এরপরে ডট ডটের জায়গায় অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ দ্য ওল্ড ওম্যান ওয়াজ টু উইক। এবার দ্যাটের পরিবর্তে কি লিখতে হবে? টু লিখতে হবে। কি লিখতে হবে? টু লিখতে হবে। আচ্ছা, টু। এরপরে বললো সাব ক্লজের ভিওয়ান থেকে শেষ পর্যন্ত, শি কুড নট ওয়াক প্রপারলি। তাহলে সাব ক্লজের ভিওয়ান হচ্ছে ওয়াক, এটা আনসার হবে ওয়াক প্রপারলি, অর্থাৎ দ্য ওল্ড ওম্যান ওয়াজ টু উইক টু ওয়াক প্রপারলি। সেকেন্ড ওয়ান, দ্য ম্যান ইজ সো অনেস্ট দ্যাট হি ডাজ নট টেক ব্রাইব। আচ্ছা, তার মানে দ্য ম্যান ইজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সো দ্যাটের সো এর পরিবর্তে টু, দ্য ম্যান ইজ টু অনেস্ট টু টেক ব্রাইব। এই ছিল হচ্ছে রুল নাম্বার 11-র আনসার। এবার যদি আমরা 12 নাম্বার যাই, 12 নাম্বারে গিয়ে রিলেটিভ প্রোনাউন প্লাস মেইন ভার্বযুক্ত বাক্য থাকলে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে মেইন ভার্ব সরাসরি থাকলে রিলেটিভ প্রোনাউনটা বাদ এবং এর পরের প্রদত্ত ভার্বের সাথে আইএনজি হয়, এছাড়া সেন্টেন্সে আর কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, যেমন দ্য ম্যান হু টেক্স ব্রাইব ইজ হেটেড এভরিওয়্যার ইন দ্য সোসাইটি। এটা হচ্ছে দেওয়া আছে, বাক্যটা কমপ্লেক্স। আর দ্য ম্যান হু, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পরে সরাসরি টেক্স আছে, মেইন ভার্ব আছে। রিলেটিভ প্রোনাউন কি আছে? মেইন ভার্ব আছে। তার মানে আমাকে আনসার লেখার সময় বলছে রিলেটিভ প্রোনাউনটা বাদ দিতে হবে। রিলেটিভ প্রোনাউনটা কি আছে? হু, তার মানে এটা বাদ। এটা কি? বাদ। ওকে, ভালো কথা, এটা বাদ দিলাম। এরপরে আইএনজি যোগ করতে হবে টেকিং, তাহলে আনসার হবে দ্য ম্যান টেকিং ব্রাইব ইজ হেটেড এভরিওয়্যার ইন দ্য সোসাইটি। এরপরে হচ্ছে দেখেন এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2-তে দ্য স্টুডেন্টস হু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম সাফার ইন দ্য লং রান। তাহলে দ্য স্টুডেন্টস হু, হু বলতে স্টুডেন্টসের কথা বলা হয়েছে, রিলেটিভ প্রোনাউন। তারপরে অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম সাফার ইন দ্য বলছে লং রান। তার মানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা বাদ যাবে। এরপরে প্রদত্ত ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তার মানে দ্য স্টুডেন্টস অ্যাডপ্টিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম সাফার ইন দ্য লং রান। বলছে দ্য স্টুডেন্টস অ্যাডপ্টিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম সাফার ইন দ্য লং রান। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে রুল নাম্বার 13-এ। রিলেটিভ প্রোনাউনের পর অক্সিলারি ভার্বযুক্ত বাক্য থাকলে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন আছে, ঠিক আছে, সরাসরি মেইন ভার্ব না থেকে অক্সিলারি ভার্ব আছে, তখন রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব বাদ যাবে। রিলেটিভ প্রোনাউনটাকেও বাদ দিবেন, অক্সিলারি ভার্বটা বাদ দিবেন। এরপরে আর কোনো পরিবর্তন হবে না, যা আছে হুবহু লিখবেন, আনসার হয়ে যাবে। এইটার এক্সাম্পলগুলো আমরা একবার দেখলেই বুঝতে পারবো। যেমন দ্য পেন হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে রাইস ওয়েল। তার মানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাই এই দুইটা জিনিসকে আমাকে বাদ দিতে হবে, যা আছে হুবহু লিখে দেবো, আনসার হয়ে যাবে। অর্থাৎ দ্য পেন বট ইয়েস্টারডে রাইস ওয়েল। Example number 2, the boy who is awarded for brilliant result is my nephew. তার মানে the boy who is, এই যে who আর is, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারি ভার্ব, এটা বাদ, এটা লেখা যাবে না। তা the boy awarded for brilliant result is my nephew। এরপরে দেখেন রুল নাম্বার 14, রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য থাকলে, এরপরে রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ থাকতে হবে। তাহলে দা এর পরিবর্তে এ অথবা অ্যান প্লাস প্রদত্ত অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ। অ্যাডজেক্টিভ এডি যে বলতে অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে। যেমন দ্য গার্ল হু ইজ মেরিটোরিয়াস ক্যান কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা, তার মানে এটা মেরিটোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ আর হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আনসার যখন লিখবো আমরা লিখবো দা এর পরিবর্তে এ অথবা অ্যান। তাই মেরিটোরিয়াস আছে, তাহলে এ লিখতে হবে। আ মেরিটোরিয়াস গার্ল ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। Example number 2, the man who is honest is respected. The man who is honest is respected. তো এইটা যেহেতু দেওয়া আছে, তো এটার আনসারটা দেখেন, এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে রিলেটিভ প্রোনাউনটা অবশ্যই বাদ দিতে হবে। তাহলে এইটাকে যদি বাদ দেই, অনেস্ট আছে, তাহলে কি হয়ে যাবে? অ্যান হয়ে যাবে। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড। এটা কিন্তু খুবই সহজ। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের রুলসের আলোচনা, অর্থাৎ এ পর্যন্ত কমপ্লেক্স থেকে সিম্পলের যে রুলসগুলো আলোচনা করে দিলাম, এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি সব রুলসগুলো নিজের আয়ত্তে নিতে চান এবং আরও ভালো করতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা আপনাকে সংগ্রহ করতে হবে। সি ইউ দ্য নেক্সট এপিসোড।
till then, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।